রাজ্যের এক সুন্দরী মেয়েকে তার বাবা উপহার দেয় ভয়ঙ্কর 3টি অভিশপ্ত ব্রেসলেট, যার ফলে তার জীবনটা পুরোপুরি বরবাদ হয়ে যায়। আর সে যে কোনো মূল্যে এই অভিশাপ থেকে মুক্ত হতে চায়, কিন্তু সেটা থেকে মুক্ত হতে হলে দিতে হবে 3টি অদ্ভুত প্রশ্নের উত্তর, যেটা কেবল জানতো পাশের রাজ্যের রাজ্যহারা এক আলাভোলা রাজকুমার। এখন কথা হচ্ছে, রাজকুমারী কি পারবে এই বোকা রাজকুমারের কাছ থেকে এই 3টি অদ্ভুত প্রশ্নের উত্তর আদায় করে নিতে, নাকি এই অভিশপ্ত ব্রেসলেটের বেড়াজালে তাকে তার প্রাণটাই বিসর্জন দিতে হবে? সেটাই দেখতে চলেছি আজকের এই অসাধারণ গল্পে। তো বন্ধুরা, ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিয়ে চলো দেখতে শুরু করি এই অসাধারণ সিনেমার এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা ভুসু রাজ্যকে দেখতে পাই, যার আন্ডারে অনেক ছোট ছোট রাজ্য রয়েছে। একদিন তারা ভুসু রাজ্যের জন্য উপহার নিয়ে আসে, আর যখনই তারা তাদের উপহার রাজাকে দিতে যায়, তখনই রাজার মেয়ে টুরান্ডু এসে সেখানে খেলতে লাগে। খেলার সময় মাদুরের এক টুকরা তার পায়ে আটকে যায়, যার ফলে সেই রাজার মেয়ের পা কেটে যায়, আর সে প্রচন্ড কাঁদতে লাগে। এটা দেখতে পেয়ে রাজা সবাইকে বলে, এটা পূর্ণ করো। আসলে এটা কোনো মাদুর নয়, আর ওই ছিঁড়ে যাওয়া জায়গাটি ছিল মালবিয়া নামের একটি রাজ্যের। সেই রাজ্যে এখনো ভুসু রাজ্যের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেনি। তখন রাজার কথা মতো সেনাপতি বোয়ান মালবিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে মালবিয়ার রাজার কাছে 3টি ব্রেসলেট ছিল, একটি রাজার হাতে, একটি রানীর হাতে, আর একটি রাজকুমার ক্যালাফের হাতে। এগুলি তারা তাদের পূর্বপুরুষের কাছ থেকে পেয়েছে। এছাড়া তারা এটাও বলে যে এই 3টি ব্রেসলেট যদি কোনো মানুষ এক হাতে পরে নেয়, তাহলে সেই মানুষ অভিশপ্ত হয়ে যাবে। এদিকে ক্যালাফ যখন মাস্টার জুয়ের কাছ থেকে তলোয়ার চালানো শিখছিল, তখনই সেখানে অ্যাটাক হয়ে যায়, যার কারণে সবাই মারা যায়। আর ওই অদ্ভুত ব্রেসলেটগুলো সেনাপতি বোয়ান পেয়ে যায়। এদিকে রাজকুমারী টুরান্ডুর জন্মদিন পালন করা হয়, তখন সবাই তাকে উপহার দেয়, যার মধ্যে ওই ব্রেসলেটগুলিও রয়েছে। আর এই ব্রেসলেটগুলি পেয়ে টুরান্ডু এক এক করে তার 2 হাতে পরে নেয়। আরেকটি ব্রেসলেট সে রাজাকে গিয়ে দিয়ে দেয়। তখন রাজা 3টি ব্রেসলেটই টুরান্ডুর এক হাতে পরিয়ে দেয়। আর এর কিছুক্ষণ পরই ওই ব্রেসলেটগুলো টুরান্ডুর হাতকে শক্ত করে বেঁধে নেয়, আর সঙ্গে সঙ্গে টুরান্ডু কোনো রঙই দেখতে পায় না। এরপরে রাজকুমারী অজ্ঞান হয়ে যায়। এদিকে মাস্টার জু রাজকুমারীকে নিয়ে ভুসু রাজ্যে চলে আসে। সেখানে এসে সে জানতে পারে যে তার স্ত্রী মারা গিয়েছে, আর তার মেয়ে লি এখন অনেক বড় হয়ে গিয়েছে। অন্যদিকে ভুসু রাজ্যের রাজাকে একজন তান্ত্রিক বলে, ওই ব্রেসলেটগুলি রাজকুমারীর 15 বছর হওয়ার পরেই খোলা যাবে, আর সেটা কেবল সম্ভব তার প্রেমিকের হাত দিয়ে। প্রত্যেকটি ব্রেসলেটের এক একটি দৃষ্টিভঙ্গি আছে, আর তার প্রেমিক যদি ওই প্রশ্নগুলির সঠিক জবাব দিয়ে দেয়, তাহলে ওই ব্রেসলেটগুলি আপনা আপনি খুলে যাবে। আর যদি প্রশ্নগুলির ভুল উত্তর হয়, তাহলে তার প্রেমিকের সেখানেই প্রাণ চলে যাবে। এরই সঙ্গে সে এটাও বলে যে এই ব্রেসলেটগুলি রাজকুমারীর রক্ত খেতে থাকবে, আর 18 বছর পর্যন্ত যদি এই ব্রেসলেট খোলা না হয়, তাহলে এই রাজ্যের রাজকুমারী মারা যাবে। যাই হোক, এরপরে রাজকুমারীর জন্মদিনটি ভালোভাবে পালন করা উপলক্ষে বাজি ফোটানো হয়। সেই বাজিগুলো খুবই কালারফুল ছিল, কিন্তু রাজকুমারী টুরান্ডু অভিশাপের কারণে সেগুলোকে সাদা কালো হিসেবেই দেখতে পায়। এদিকে মাস্টার রাজকুমারের নাম নীল রেখে দেয়, কারণ তার চোখ ছিল নীল রঙের। এরপরেই আমাদেরকে অনেক সময় পরের ঘটনা দেখানো হয়, যেখানে নীল আতশবাজির পাউডার তৈরি করছে। তখনই সেখানে লিও চলে আসে, আর তাকে সঙ্গে করে নিয়ে আতশবাজির কারখানায় যায়। সেখানে শাহী পরিবারের আতশবাজির পাউডার তৈরি করা হয়। সেখানে সবার যাওয়ার অনুমতি নেই। তখনই কিছু সিপাহী তাদেরকে দেখে নেয়, আর তাদের হাত থেকে পালিয়ে তারা দুজনে একটি পাহাড়ের গুহায় লুকিয়ে পড়ে। সেটা আসলে কোনো গুহা নয়, বরং একটি রাস্তা। এরপরে তারা দুজনে ওই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। অন্যদিকে সেনাপতি বোয়ান রাজকুমারী টুরান্ডুকে তলোয়ারবাজি শেখাতে আসে। তখন রাজকুমারী তাকে বারণ করে দেয়, কিন্তু সেনাপতি তাকে জানায় যে এটা রাজার নির্দেশ। তখন রাজকুমারী তাকে তার পাওয়ার দেখাতে শুরু করে, যেটা সে ওই ব্রেসলেট থেকে পেয়েছে। ওই শক্তি দ্বারা সে দ্রুত গতিতে পালাতে পারে। আর এইভাবে তারা লড়াই করতে করতে মহলের বাইরে চলে আসে। তখনই নীল ওই রাস্তা দিয়ে সেখানে চলে আসে, আর সেনাপতি বোয়ানকে বলে, তুমি কেমন মানুষ, তুমি একজন মেয়ের সঙ্গে লড়াই করছো? আর তখনই নীল ও সেনাপতির সঙ্গে লড়তে লাগে। এটা দেখে বুয়ান বুঝতে পারে যে নীলকে মাস্টার জু তলোয়ারবাজি শিখিয়েছে। যাই হোক, তখন সে আবার নীলের সঙ্গে লড়তে লাগে। এরপরে যখনই সে নীলকে মারতে যায়, তখনই রাজকুমারী এসে নীলকে বাঁচিয়ে নেয়। এরপরে নীল সেখান থেকে চলে যেতে শুরু করে। ঠিক তখনই রাজকুমারী নীলকে বলে, এখন থেকে তুমি আমাকে তলোয়ারবাজি শিখাবে। আর নীলও তখন রাজকুমারীকে বলে, ঠিক আছে, আমি তোমাকে কালকে থেকে তলোয়ারবাজি শিখাতে আসব। কিন্তু তখন রাজকুমারী তাকে জানায় যে এখানে শুধুমাত্র শাহী সিপাহীরা আসতে পারে, আর যার কারণে নীল শাহী সিপাহী হয়ে তলোয়ারবাজি শিখাতে লাগে। তখন রাজকুমারী নীলকে জানায় যে তুমি পূর্ণিমা রাতে আমাকে তলোয়ারবাজি শিখাতে আসবে না। এর পরের দিন যখন নীল রাজকুমারীকে তলোয়ারবাজি শেখাতে লাগে,
তখনই সে হঠাৎ করে রাজকুমারীর ব্রেসলেট পরা হাড়টিকে স্পর্শ করে নেয়, যার ফলে সে অতীতের সব ঘটনা দেখতে পায়। তখন নীল রাজকুমারীকে বলে এই ব্রেসলেটগুলি খুবই পাওয়ারফুল, কিন্তু রাজকুমারী বলে এই ব্রেসলেটগুলি আমার অভিশাপ, আমি এগুলোকে প্রচন্ড ঘৃণা করি। এর পরের সিনে আমরা বোয়ানকে দেখতে পাই, সে ওই তান্ত্রিকের কাছে আসে, কারণ সে নিজেকে খুবই পাওয়ারফুল করতে চায়, কিন্তু কোনো উপায়ে সে সেটা করতে পারে না, যার কারণে বোয়ান তান্ত্রিকের উপর রাগ ঝাড়তে শুরু করে। তখন তান্ত্রিক তাকে একটা বুদ্ধি দেয়, সে তাকে বলে তুমি রাজার মেয়েকে বিয়ে করে নাও, তাহলে এই সাম্রাজ্য তোমার হয়ে যাবে। এই আইডিয়াটা বোয়ানের খুবই ভালো লাগে। এদিকে নীল লিকে বলে আমি যখনই মাস্টারকে সেনাপতি বোয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করি তখনই সে এই কথাটাকে এড়িয়ে যায়। তখন লি বলে আমি আমার পিতার মুখ থেকে শুনেছিলাম যে বোয়ান একজন খুবই খারাপ মানুষ, তুমি তার কাছ থেকে একটু দূরে থেকো, এমনকি পিতাজিও এটা চায় না যে তুমি মহলে যাও। এটা শোনার পরেও সে মহলে চলে যায়। আর ওই দিন রাতটি ছিল পূর্ণিমার রাত। তখন সে রাজকুমারীকে বাঁধা অবস্থায় দেখতে পায়, সে মনে করে কেউ হয়তোবা রাজকুমারীকে বেঁধে রেখেছে, তাই সে তার বাঁধনগুলোকে খুলতে লাগে। যদিও রাজকুমারী তাকে বাঁধন খুলতে বারণ করে, কিন্তু তার সত্ত্বেও সে রাজকুমারীকে মুক্ত করে দেয়। আর যখনই সেই রাজকুমারী মুক্ত হয়ে যায় তখনই তার উপর ওই ব্রেসলেটগুলোর অভিশাপ ভর করে আর নীলকে প্রচন্ড মারতে লাগে। কিন্তু সে নিজেকে কোনো রকমে কন্ট্রোল করে নীলকে বলে যে তুমি এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাও আর কখনো ফিরে এসো না। এরপরে নীল ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিন এক রাজকুমার রাজকুমারী টুরান্ডোকে দেখতে আসে আর রাজা এই খবরটা রাজকুমারীকে দিয়ে দেয়। তখন রাজকুমারী বলে আমার কারণে ওই রাজকুমারের ভাই মারা গিয়েছে, তারপরও সে কিভাবে আমাকে দেখতে আসতে পারে। এদিকে আমরা নীল এবং লিকে দেখতে পাই আর সেখানে আমরা জানতে পারি যে লি মনে মনে নীলকে খুবই পছন্দ করে, এমনকি সে মনে মনে নীলকে অনেক ভালোবাসে, এমনকি লি চুরি করতেও ভালোবাসে, যার জন্য সে তার বন্ধুদের সঙ্গে মিলে রাজকুমারের ছুরি এবং কিছু টাকা চুরি করে নেয়। এর ফলে রাজকুমার এবং তার একজন সিপাহী তাদের পিছু করতে লাগে, যার কারণে সেখানে অনেক হইচই শুরু হয়ে যায়। এরই মধ্যে একটি বাঁশের তৈরি খাঁচা রাজকুমারের উপর পড়তেই যায়। তখনই সেখানে নীল এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপরে নীল লিয়ের কাছ থেকে তার ছুরি এবং টাকা ফেরত দিয়ে দেয়। এটা দেখতে পেয়ে রাজকুমার খুবই খুশি হয়ে যায় আর নীলকে তার ভাইয়ের মতো দেখতে শুরু করে। এরপরে রাজকুমার রাজকুমারীকে দেখতে চায়, রাজকুমারীর চেহারা ঢাকা থাকে। তখন রাজকুমার রাজকুমারীকে তার চেহারা দেখাতে বলে। এরপরে সে আস্তে আস্তে রাজকুমারীর কাছে গিয়ে তাকে অ্যাটাক করে দেয়, কিন্তু রাজকুমারী তার পাওয়ার দিয়ে সেখানে নিজেকে বাঁচিয়ে নেয় আর সে সঙ্গে সঙ্গে রাজকুমারকে বেঁধে ফেলে। আসলে রাজকুমার রাজকুমারীকে দেখতে আসেনি, বরং তার ভাইয়ের হত্যার বদলা নেওয়ার জন্য তাকে মারতে এসেছে। এরপরে রাজকুমারকে রাজার সামনে নিয়ে আসা হয়। তখন রাজা তাকে বলে আমি তোমাকে 3টি প্রশ্ন করব, আর তুমি যদি ওই 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দাও তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। তখন রাজকুমার বলে তুমি যদি আমাকে মারতে চাও তাহলে আমাকে মেরে দিতে পারো। এরপরে রাজকুমারী টুরান্ডোর ব্রেসলেটের রিফ্লেকশন নীলের উপর পড়ে, যার ফলে তার অতীতের সবকিছুই মনে পড়ে যায়। তখন সে রাজাকে বলে আমি ওই 3টি প্রশ্নের উত্তর দেব। তখন সবাই তাকে জিজ্ঞাসা করে যে তুমি এরকমটা কেন করছো। তখন নীল সবাইকে জানায় যে রাজকুমার আমাকে তার ভাই মনে করেছে, তাই আমি আমার ভাইকে বাঁচানোর জন্য ওই 3টি প্রশ্নের উত্তর দেব। এরপর সবাই তার কথা মেনে নেয়। তখন রাজা বলে তোমার যদি এই প্রশ্নের উত্তরগুলো ভুল হয় তাহলে কিন্তু তোমাকে মারা যেতে হবে। এটা শুনতে পেয়েও সে রাজি হয়ে যায়। তারপর তাকে একটি জায়গায় বসানো হয় আর রাজকুমারী তার সামনে গিয়ে প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে শুরু করে। এরপর সে প্রথম প্রশ্নটি জিজ্ঞাসা করতে শুরু করে। সে তাকে বলে এমন কোন জিনিস আছে যেটি তখনই বাঁচে যখন কিছুই বাঁচে না। এরপরে নীল চোখ বন্ধ করে তার অতীতের সেই দৃশ্যগুলো দেখতে পায় যখন মেলবিয়াতে অ্যাটাক হয়েছিল, যেখানে তার মা তার পিতাকে ওই 3টি ব্রেসলেট পরে নিতে বলে, কিন্তু সে বারণ করে দেয়। এরপরে তাকে জোর জবরদস্তি করে ওই 3টি ব্রেসলেট পরিয়ে দেওয়া হয়, যার ফলে তার ভেতরে ভয়ঙ্কর এক পাওয়ার চলে আসে আর সে খুবই খারাপভাবে ওই সিপাহীদেরকে মারতে লাগে। আর এই দৃশ্য দেখতে দেখতে নীলের সময় শেষ হয়ে যায়। তখন তারা সবাই তাকে ফুটন্ত তেলে ফেলতে যায়। তারপর সে আবারও চোখ বন্ধ করে। তখনই সে তার মাকে দেখতে পায়। তার মা নীলকে বলে যে তুমি মাস্টার জুয়ের সঙ্গে চলে যাও, কারণ তুমি আমাদের শেষ আশা। এরপরেই সঙ্গে সঙ্গে নীল বলে ওই প্রশ্নের উত্তর হলো আশা। আর এই কথা শুনে সবাই চমকে যায়। এটা বলা মাত্রই টুরান্ডোর হাত থেকে একটি ব্রেসলেট ভেঙে যায়, কিন্তু টুরান্ডো মহলের উপরে ছিল, যার কারণে এই কথাটি শুনতে পায় না।
এর ফলে নীলকে ওই ফুটন্ত তেলে ফেলে দেয়, কিন্তু মাস্টার তাকে বাঁচিয়ে নেয়। এরপরে টুরান্ডো আতশবাজির সাহায্যে সবাইকে জানিয়ে দেয় এই প্রশ্নের উত্তরটি সঠিক, আর সে রাজাকে ওই ব্রেসলেটটির ভাঙা টুকরো দেখায়। তখন সে ব্রেসলেটের ভাঙা টুকরো দেখতে পেয়ে খুবই খুশি হয়। তখন রাজা মনে করে যে ওই ছেলেটি যদি এই 3টি প্রশ্নের উত্তরই সঠিক দিয়ে দেয়, তাহলে সে যেই হোক না কেন আমি তার সঙ্গে রাজকুমারীর বিয়ে দেব। এই কথা শুনে সেনাপতি বোয়ান খুবই রেগে যায়। তখনই সে ওই ব্রেসলেটটির একটি টুকরো চুরি করে নেয়, আর সে তার একজন লোককে বলে কালকে নীল যতই সঠিক উত্তর দিক না কেন ওই আতশবাজি যেন সঠিকভাবে না হয়। পরের দিন আবারও তাকে দ্বিতীয় প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়। তখন সে আবারও চোখ বন্ধ করে অতীতের দৃশ্য দেখতে শুরু করে, যেখানে তার পিতা বোয়ানের লোকদেরকে মারার পরেও সে তার নিজের লোকদেরকেও মারতে লাগে। তাকে ব্রেসলেটের অভিশাপ এতটাই বশ করে নেয়, সে নিজের দলের লোক আর শত্রু দলের লোকের মধ্যে তফাৎ কোনো কিছুই বুঝতে পারে না। নীলের মা তাকে মাস্টারের সঙ্গে পাঠিয়ে দেয়। এরপরে তার পিতা তার মাকেও মেরে দেয়। এরই মধ্যে তার দ্বিতীয় প্রশ্নেরও সময় শেষ হয়ে যায়, আর নীলকে 1000টি কাঁটার আঘাত দিয়ে মারার হুকুম দেয়। এরপরে সে আবারও তার চোখ বন্ধ করে। তখন সে দেখতে পায় তার পিতা তার মাকে মারার পর সে নিজেকেও মেরে দেয়। চারদিকে শুধু রক্ত আর রক্ত। এই দৃশ্য দেখার পর সে তাড়াতাড়ি করে বলে ওই দ্বিতীয় প্রশ্নের উত্তরটি হলো রক্ত। এটা বলার সঙ্গে সঙ্গে রাজকুমারীর হাত থেকে দ্বিতীয় ব্রেসলেটটি ভেঙে যায়। তখনই সেখানে আতশবাজি করার চেষ্টা হয়, কিন্তু কিছু লোক তাকে আতশবাজি করতে দেয় না, তারা সমস্ত আতশবাজিকে আটকে দেয়। এরপরে সেনাপতি বোয়ান নীলকে মেরে দিতে বলে, কিন্তু মাস্টার বলে না, নীল এই প্রশ্নেরও সঠিক উত্তর দিয়েছে, আর বৃষ্টির কারণে আতশবাজি হচ্ছে না। এই কথা শোনার পরেও সেনাপতি বোয়ান থামে না। তাদের মধ্যে একটা লড়াই শুরু হয়ে যায়, কিন্তু মাস্টারের কাছে বোয়ান টিকতে পারে না। এরপরে বোয়ানের লোক এবং বোয়ান মিলে লিকে ধরে নেয়। তখন নীল বলে তোমরা লিকে কিছুই করো না, যদি চাও তাহলে তোমরা আমাকে মেরে দাও। তখন বোয়ান নীলকে লক্ষ্য করে তার দিকে একটি তলোয়ার ছুঁড়ে মারে, কিন্তু তখনই রাজকুমারী এসে নীলকে বাঁচিয়ে নেয়, আর সে সবার সামনে ঘোষণা করে যে নীল সঠিক উত্তর দিয়েছে। এরপরে মাস্টার নীলকে নিয়ে তার বাড়িতে যায়, আর সেখানে গিয়ে তার আঘাতপ্রাপ্ত স্থানে ঔষধ লাগিয়ে দেয়। তখন মাস্টার নীলকে বলে যে তোমার আসল নাম হলো কেলাব। তখন নীল তাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি আমার কাছ থেকে সবকিছু এতদিন কেন লুকিয়েছেন? এদিকে সেনাপতি বোয়ান দ্বিতীয় ব্রেসলেটের টুকরো চুরি করে নেয়, আর তার সিপাহীদেরকে বলে যে তোমরা যে কোনো ভাবেই হোক না কেন নীলকে মেরে দাও। যাই হোক, এরপরে নীল এবং লি ভুসু রাজ্য ছেড়ে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তখনই সেখানে বোয়ানের লোক এসে তাদের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু এরই মাঝে রাজকুমারী এসে বোয়ানের লোকদেরকে মেরে তাড়িয়ে দেয়। এরপরে রাজকুমারী নীলকে জিজ্ঞাসা করে তুমি কোথায় পালাচ্ছ, তুমি আমাকে সাহায্য করো। তখন নীল বলে সাহায্য তো নিজেদের লোকদেরকে করতে হয়, নাকি কোনো শত্রু দলের লোকদেরকে। তখন রাজকুমারী বলে তুমি আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে দাও, তাহলে আমার এই ব্রেসলেটটি ভেঙে আমি অভিশাপ মুক্ত হয়ে যাব। এই কথা শুনে নীল তাকে বারণ করে দেয়। সে নিজেকে নিজের তলোয়ার দিয়ে আঘাত করতে লাগে, আর অজ্ঞান হয়ে যাওয়ার সময় সে একটি শব্দ বলে, আর ওই শব্দটাই হলো ওই 3 নম্বর প্রশ্নের উত্তর। আর এটা শোনা মাত্রই রাজকুমারীর ওই 3 নম্বর ব্রেসলেটটিও ভেঙে যায়, আর সঙ্গে সঙ্গে রাজকুমারীও অজ্ঞান হয়ে যায়। এরপরে যখন রাজকুমারীর জ্ঞান ফিরে আসে, তখন সে সবকিছুকেই কালারফুল দেখতে পায়, আর নীলও বেঁচে যায়, কারণ তার হৃৎপিণ্ড বাম দিকে নয়, বরং এখনো ডান দিকে রয়েছে। এটা দেখতে পেয়ে লি আরো খুবই খুশি হয়। এরপর রাজকুমারী টোরান্ডো নীলের কাছে যায়, আর তাকে বলে যে কালকে আমাদের বিয়ে। তখন নীল তাকে বলে যে আমি তোমার সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি, তাহলে তোমাকে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে, আর যদি তুমি সেটাকে সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। তখন রাজকুমারী টোরান্ডো বলে সেই প্রশ্নের উত্তর যেটাই হোক না কেন আমি তোমাকে অবশ্যই সঠিক উত্তরটি দেব। তখন নীল টোরান্ডোকে বলে আমাকে এটা জানতে হবে আমি কে এবং আমি কোথা থেকে এসেছি। এটা শুনতে পেয়ে রাজকুমারী একটু থমকে যায়, সে তার এই প্রশ্নের উত্তর দিতে পারে না। এদিকে সেনাপতি বোয়ান ওই 3টি ব্রেসলেটের ভাঙা টুকরো নিয়ে সে সেটার উপর রিচুয়াল করে খুবই পাওয়ারফুল হয়ে যায়। তার শরীরে আঘাত লাগার সঙ্গে সঙ্গে সেটা মিশে যায়, কেটে যাওয়ার ফলেও তার শরীরে কোনো প্রভাব পড়ে না। আর এখন শুধুমাত্র বোয়ানকে ওই ব্রেসলেটের মালিকই মারতে পারবে। এরপরে বোয়ান ওই তান্ত্রিককে মেরে দেয়, আর তারপরে বোয়ান মাস্টারকেও মারতে চায়। সেখানে সে নীলকে দেখতে পেয়ে তাকেও মারতে শুরু করে। তখনই সেখানে রাজকুমারী চলে আসে, আর সে বোয়ানকে বলে তুমি নীলকে ছেড়ে দাও। তখন সে তাকে জানায় যে নীল আমার শত্রু। এটা শুনতে পেয়ে রাজকুমারী বোয়ানকে বলে যে আমরা এই ব্যাপারে পিতাজির সঙ্গে কথা বলবো। তখন বোয়ান বলে আমি একটা শর্তে নীলকে ছাড়তে পারি। রাজকুমারী বলে তুমি যেটা বলবে আমি সেটাই করব। তখন সেনাপতি বোয়ান বলে যে তোমাকে তাহলে আমাকে বিয়ে করতে হবে। এটা শুনতে পেয়ে রাজকুমারী প্রচন্ড অবাক হয়ে যায়। এদিকে তান্ত্রিক কোনো
কোনো রকম বেঁচে গিয়ে আতশবাজি মাস্টারের কাছে চলে আসে। পরের দিন নীলকে রাজার সামনে নিয়ে যায়। সেখানেও বোয়ান তাকে মারতে চায়, কিন্তু তখনই রাজকুমারী আবারও সেখানে চলে আসে। তখন রাজকুমারী বলে যে সেনাপতি বোয়ান কোনো রকম চুক্তি ছাড়াই মেলভিয়ার উপর অ্যাটাক করেছিল, আর তার প্রমাণ হিসেবে সে তান্ত্রিককেও নিয়ে আসে। তখন তান্ত্রিক বলে মেলভিয়ার লোকেরা খুবই শান্ত স্বভাবের ছিল, তারা কখনো কারো সঙ্গে ঝগড়া এবং লড়াই করতে পারত না। যদি সেনাপতি বোয়ান তাদের সঙ্গে চুক্তি করত তাহলে তারা অবশ্যই ভুসু রাজ্যের বন্ধু হয়ে যেত, কিন্তু বোয়ান সেরকমটা করেনি, বরং সে ডাইরেক্ট তাদের উপর অ্যাটাক করে দিয়েছে। এই কথা বলা মাত্রই বোয়ান তান্ত্রিককে মেরে দেয়। এরপরে সে তার আসল রূপ দেখাতে শুরু করে। সেখানকার বেশিরভাগ সিপাহী বোয়ানের লোক। এরপর তাদের মধ্যে বিশাল একটা লড়াই শুরু হয়ে যায়। এই লড়াইয়ের মধ্যে মাস্টার প্রচন্ড আহত হয়ে যায়, কারণ বোয়ানের উপরে কোনো ধরনের তলোয়ারের আঘাত প্রভাব পড়ে না। তখন নীল ও রাজকুমারী আতশবাজির গুহায় চলে যায়, আর সেখানে বোয়ানও চলে আসে। তাদের মধ্যে খুবই ভয়ঙ্কর একটা লড়াই শুরু হয়ে যায়। বোয়ান খুব পাওয়ারফুল হয়ে যায়, যার কারণে কোনো মানুষই তাকে মারতে পারে না। এরপরে বোয়ান টুরান্ডুকে একটা ঘুষি মারে, যার সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, আর ওই রক্ত তার তলোয়ারে লেগে যায়। আর ওই তলোয়ার দিয়ে নীল বোয়ানকে আঘাত করে। বোয়ানের শরীরে যে জায়গাতে টুরান্ডোর রক্ত লেগে যায় সেই জায়গাটিতে তার পাওয়ার কাজ করে না, আর তার শরীর আস্তে আস্তে বর্ষ হয়ে যেতে শুরু করে, কারণ এই ব্রেসলেটের আসল মালিক হলো টুরান্ডো। এরপরে সেনাপতি বোয়ান সেখানেই মারা যায়, আর এদিকে নীলের কোলে মাথা রেখে টুরান্ডো শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপরে নীল সেখান থেকে তার নিজের রাজ্য মেলভিয়াতে চলে যায়। এর ফলে লিও খুবই কষ্ট পায়, আর নীল তার রাজ্যে ফিরে গিয়ে তার রাজ্য সামলাতে শুরু করে, আর সবাইকে আতশবাজি শেখাতে লাগে। আর এভাবেই এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই অসাধারণ গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাও। দেখা হবে পরবর্তীতে এরকমই কোনো অসাধারণ গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।